আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি মেহেদি স্যার আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম, যেটা হলো ভেক্টরের যোগ। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে আর অবশ্যই খাতা এবং কলম নিয়ে পড়তে বসবে। আমরা আমাদের আলোচনায় চলে আসি। আজকে আমরা শিখব ভেক্টরের যোগ। একটু মাথায় রাখবো, আমি আবার বলছি, আমরা কি শিখব? ভেক্টরের যোগ। এখন তোমাদের মাথায় আসতে পারে যে যোগ আবার শিখার কি আছে? আমরা তো জানি 2 যোগ 2 সমান কত? 4। এরপর আমরা বললাম 1 যোগ 2 সমান কত? 3। তাহলে আবার যোগ আবার কি শিখব? এখন আমরা কিন্তু একটা টার্ম বলছি যেটা হলো ভেক্টরের যোগ। আসলে ভেক্টরের যোগটা আমরা কিভাবে করবো একটু খেয়াল করো। ধরো তুমি এ বিন্দুতে আছো, আমি তোমাকে বললাম তুমি, এটা হলো পশ্চিম, এটা হলো পূর্ব। আমি তোমাকে বললাম 3 মিটার তুমি পূর্ব দিকে যাও। তাহলে তুমি কোন দিকে যাবা? এই যে 3 মিটার পূর্ব দিকে আসলা। খেয়াল করবে একটু ভালো করে, 3 মিটার কোন দিকে আসছো? পূর্ব দিকে। এটি কোন রাশি বলো তো? ভেক্টর রাশি। এরপর আমি বললাম এরপরে তুমি আরও 2 মিটার পূর্ব দিকে যাও। তুমি আসছো, এটা দেখো এটা ছিল এ থেকে ই এর দিকে, মানে পূর্ব দিকে। তাহলে এটা হলো যে দিকে একটুকু হলো একই দিকে। তখন আমরা যদি বলি যে এ থেকে বি বিন্দুর সরণ কত, তুমি না বুঝো আর না বুঝো তুমি বলে দিবা 5 মিটার। এটা কিন্তু দুইটা ভেক্টর। দেখো 3 মিটার পূর্ব দিকে একটা ভেক্টর, 2 মিটার পূর্ব দিকে এটাও কিন্তু একটা ভেক্টর। এই দুইটা ভেক্টরকে যোগ করলে মান কত হয়? 5 মিটার। এটা হলো বীজগণিতের নিয়ম। কিন্তু আমরা বলছি ভেক্টরের যোগ বীজগণিতের নিয়ম মেনে চলে না। তাহলে মানে না তোমাকে বললো কে? এই যে দেখলাম মেনে চলে। তাহলে কোন ক্ষেত্রে মানে না আমরা একটু খেয়াল করি। আমি বললাম তোমাকে যে এ বিন্দু থেকে 3 মিটার পূর্বে যাও, তুমি আসছো। তারপর আমি বললাম এবার 3 মিটার 2 মিটার তুমি হলো উত্তর দিকে যাও। এই যে উত্তর দিকে আসলা, কয় মিটার? 2 মিটার। এখন আমি যদি বলি যে এ থেকে বি বিন্দুর সরণ কত, তাহলে তুমি বলবে যে সরণ এটুক। এ থেকে বি বিন্দুর সরণ হলো এটুকু। এখন তুমি আমাকে বলতে পারবা যে এদের এ থেকে বি বিন্দুর সরণটা কত? তুমি যোগ বিয়োগ করো তো, 3 2 5, এটা কি 5 হবে? ডেফিনেটলি না। তুমি বিয়োগ করো 3 বিয়োগ 2, এটা কি 1 হবে? তাও না। তাহলে কিভাবে আমরা করব? আমরা এটা করতে পারি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, যেখানে এ বি স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দ্যাট মিনস 9 প্লাস 4, 9 4 13, বা এ ভি ইকুয়ালস টু √13। তার মানে এর মান হয়ে গেল √13। এখন দেখো তো আমরা কি এটা বীজগণিতের নিয়মে যোগ বিয়োগ করে আমরা কি এটা করতে পারি? নিশ্চয়ই করতে পারি না। তাই এটাকে বলে জ্যামিতিক নিয়ম। তাহলে আমরা একটু বুঝলাম যে ভেক্টরের যোগ সাধারণ নিয়মে, মানে বীজগণিতের নিয়মে করা যায় না। কিভাবে করতে হয়? জ্যামিতিক নিয়মে। এখন আমরা এই কিছু জ্যামিতিক নিয়ম শিখব। কার? ভেক্টরের যোগের ক্ষেত্রে। এখন আমরা শুরুতে আসি যে কয়েকটা ভেক্টর নিলাম। আমি ধরলাম এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। এখন এই ভেক্টরের যোগের ক্ষেত্রে এইভাবে করতে হয় যে আমি ধরলাম এটা হলো প্রথম ভেক্টর, এ ভেক্টর। একইভাবে দেখো এই ভেক্টরের আমরা প্রথম ক্লাসে বলছিলাম এটা হলো প্রথম বিন্দু, এটা হলো দ্বিতীয় বিন্দু, বা এটা হলো পাদবিন্দু, এটা হলো শীর্ষবিন্দু। এখন আমি এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু যুক্ত করলাম। কোন ভেক্টরের? বি ভেক্টরের। তারপরে বি ভেক্টরের এই শীর্ষবিন্দুতে সি ভেক্টরের পাদবিন্দু যুক্ত করে দিলাম। এখন আমি যদি এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করি, তাহলে এটি এই 3টা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। লব্ধির মান মানে হলো এই থেকে এই পর্যন্ত একটুকের মান হলো লব্ধির মান, আর দিক হলো এ থেকে এই যে এই বিন্দুর দিকে, মানে এর পাদবিন্দু থেকে সি এর শীর্ষবিন্দুর দিকে, এটা হলো লব্ধির দিক। এখন এই সূত্রকে, এই যে আমরা ফর্মুলা করলাম, এই সূত্রের একটা নাম তো আছে। এই নামটা হলো সাধারণ সূত্র। কি সূত্র? ভেক্টর যোগের, একটু খেয়াল করব, সাধারণ সূত্র। তাহলে পরীক্ষায় যদি আসে ভেক্টর যোগের সাধারণ সূত্র কি, তাহলে আমরা কি বলবো? যে কোনো একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর একটি ভেক্টরের পাদবিন্দু এবং এই ভেক্টরের শীর্ষবিন্দুতে অন্য একটি ভেক্টরের পাদবিন্দু যুক্ত করে
প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে উক্ত রেখাটি ভেক্টরগুলোর লব্ধির মান এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর যে সরল রেখা এই দিকে হলো লব্ধির দিক বোঝায়। এটি কোন সূত্র? ভেক্টর যোগের সাধারণ সূত্র। এখন এই সাধারণ সূত্রটা যদি আমরা বলতাম যে আমি দুইটা ভেক্টর যোগ করব, কয়টা ভেক্টর? দুইটা ভেক্টর। কি কি? এ আর বি। আমি ধরলাম আমার এই ক্ষেত্রে সিটা নাই, সিটা কি নাই, তাহলে আমি দুইটা ভেক্টর যোগ করবো। একটু খেয়াল করো, প্রথম ভেক্টর এ যুক্ত করলাম এর শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যুক্ত করলাম। এখন প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যুক্ত করলে এটি হলো এই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। এখন খেয়াল করো তো একটু, এখানে কয়টা বাহু? তিনটা বাহু। তিনটা বাহু দ্বারা গঠিত ক্ষেত্রকে আমরা কি বলি? ত্রিভুজ ক্ষেত্র। তার মানে এটি একটা ত্রিভুজ গঠিত হলো। আমি আবার বলছি, কি গঠিত হলো? ত্রিভুজ গঠিত হলো। তাই ভেক্টর যোগের এই সাধারণ সূত্রের একটা নাম দেয়া হয়েছে, যার নাম হলো ত্রিভুজ সূত্র। আমি আবার বলছি, এর নামটা কি দেয়া হয়েছে আলাদা করে? ত্রিভুজ সূত্র। এখন আমরা ত্রিভুজ সূত্র যদি বলতে যাই, আমরা কি বলতে পারি দেখো তো, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু বরাবর একই ক্রমে ও মানে, একই ক্রমে মানে কি? এটা দেখো এইদিকে যাচ্ছে, এটাও যাচ্ছে, মানে সে উল্টা দিকে আর আসে নাই, তাহলে এটা হলো একই ক্রমে। আর মানে হলো একটু হলো এই ভেক্টরের মান, একটু হলো এই ভেক্টরের মান। তাহলে আমরা বলতে পারি কোনো ত্রিভুজের দুটি বাহু যদি একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, আমি আবার বলছি একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ত্রিভুজের এই যে তৃতীয় বাহুটা আছে, এই তৃতীয় বাহুটা এই দুটা ভেক্টরের লব্ধির মান এবং বিপরীত ক্রমে দিক নির্দেশ করে। বিপরীত ক্রমে কেন? দেখো, আমরা যদি এই যে এইভাবে গেলাম, যদি এটা এইদিকে হইতো তাহলে এটা হতো একই ক্রমে, এটা কি একই ক্রমে, কিন্তু এটা তো এইদিকে না, এটা হলো বিপরীত ক্রমে, মানে এই দিকে। তাহলে এই বাহুটা বিপরীত ক্রমে কার মান ও দিক নির্দেশ করবে? এই দুটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এখন এই ক্ষেত্রে আমরা যদি ধরি যে এটা একটা সি ভেক্টর, মানে লব্ধিটা হলো কি ভেক্টর? সি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি কি এখান থেকে বলো তো? লব্ধি ভেক্টর, দ্যাট মিন সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস ভি ভেক্টর। মানে এ ভেক্টর আর ভি ভেক্টরকে যোগ করলে আমরা তৃতীয় বাহুর মান পাই, এবং মান কত? সি, এবং দিক কত? এই যে এই থেকে এই দিকে। এখন আমরা এখান থেকে যদি লিখি, দেখো তো একটু, একই ক্রমে, আমরা এটা ধরলাম একই ক্রমে। আমি আবার বলছি একই ক্রমে সাজালাম। একই ক্রমে সাজালে এর যদি আমি উল্টায় দিই, এই যে অ্যারোটা ছিল এই দিকে, আমি এর এই দিকে করে দিলাম, মানে অ্যারোটা এই দিকে করে দিলাম, তখন এটা হয়ে যাবে কত? মাইনাস সি, মানে দিকটা আমি উল্টায় দিলাম। খেয়াল করবে একটু, আমরা ওই যে পড়ছিলাম এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস ভি ভেক্টর, এদের মান সমান কিন্তু দিক কি? বিপরীত। তো এখানে আমাদের ছিল সি ভেক্টর, এই যে এই দিকে। এখন আমি যদি এর উল্টায় লিখি তাহলে কি হয়ে যাবে? মাইনাস সি ভেক্টর। তো আমি এখন লিখলাম যে উল্টায় দিলে যদি একই ক্রমে হয় তাহলে মাইনাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমি আবারও বলছি, এটা কোন শর্তে লেখা যায়? যখন আমরা ওই লব্ধি ভেক্টরটাকে উল্টিয়ে দিব, মানে একই ক্রমে লিখব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই ভেক্টরটা এই পাশে গেলে প্লাস হয়ে গেছে, ইকুয়াল টু 0। এখন আমরা এই ত্রিভুজ সূত্রের আরও একটা রূপ বলতে পারি, কিরকম? যে তিনটা বাহু বরাবর যদি তিনটা ভেক্টর একই ক্রমে ক্রিয়া করে, একই ক্রমে ক্রিয়া করে, তখন তাদের লব্ধিটা হবে 0। কীরকম দেখো, আমি বলি, ধরো এটা একটা ত্রিভুজ, এটা হলো এ ভেক্টর, এটা একটা বাহু, এটা হলো বি ভেক্টর, আমি ধরলাম এটা হলো সি ভেক্টর। তাহলে এটা দেখো তো কি ক্রমে হয়েছে? একই ক্রমে, একই ক্রমে। এখন আমরা যদি এরকম হয় তাহলে লিখতে পারি তিনটা ভেক্টরের যোগফল কত হবে? 0 হবে। এটা আমাদের একটু মাথায় রাখবো। এখন আমরা আসি, যদি 2 এর অধিক হয়, কি হয়? 2 এর অধিক। 2 এর অধিক মানে আমরা ধরো 3টা ধরলাম, 4টা ধরলাম, 5টা ধরলাম, তো আমরা 3টা ভেক্টর দিয়ে করলাম, 3টা ভেক্টর। তাহলে 3টা ভেক্টর হলে আমরা আগের মতো সাধারণ সূত্র দিয়ে যুক্ত করলাম, এই যে এটাই যুক্ত করার পরে দেখো তো এখানে কয়টা আছে? 3টার অধিক। এই যে দেখো, মানে আমি যদি একে যুক্ত করি
তাহলে দেখো তো এখানে একটা ত্রিভুজ হয়, আবার এখানে একটা ত্রিভুজ, তখন আমরা একে বলি বহুভুজ। বহুভুজ তখন এই সাধারণ সূত্রের রূপকে বলে বহুভুজ সূত্র। কখন? যখন ভেক্টরটা দুইয়ের অধিক হয়। আমি আবারও বলছি, আমরা ভেক্টরকে সাধারণ সূত্র অনুযায়ী যোগ করব, কিন্তু যখনই ওখানে কেবলমাত্র দুইটা ভেক্টর হবে তখন সেটা হয়ে যাবে ত্রিভুজ সূত্র, যখন দুইয়ের অধিক হয়ে যাবে তখন হয়ে যাবে বহুভুজ সূত্র। এখন তাহলে আমরা ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র বুঝলাম, যে ত্রিভুজ আর বহুভুজ সূত্র হলো সাধারণ সূত্রেরই একটি রূপ, সাধারণ সূত্রের একটি রূপ। এখন আমরা চলে আসবো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, সামান্তরিকের সূত্র। এটা হলো ভেক্টর যোগের কি সূত্র? একটু মাথায় রাখবো, সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্র খেয়াল করি একটু, তাহলে সামান্তরিকের সূত্র আসলে কিভাবে? আমরা ধরো একটি সামান্তরিক নিলাম, এই যে এটা হলো সামান্তরিক, এটা হলো সামান্তরিকের কর্ণ। আমরা একটু ভালো করে খেয়াল করব, সামান্তরিকের এই বিন্দুকে কি বলে? কৌণিক বিন্দু। এটাও একটা কৌণিক বিন্দু, এটাও একটা কৌণিক বিন্দু, এটাও একটা কৌণিক বিন্দু, এই চারটাই কিন্তু কৌণিক বিন্দু। এখন এই সামান্তরিকের সূত্র বলছে যে কোনো সামান্তরিকের যে কোনো একটা কৌণিক বিন্দুতে যদি একই সাথে মানে একই সময়ে দুইটা ভেক্টর, কীরকম? আমি ধরলাম একটা হলো পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, একই ক্রমে মানে এই বিন্দু থেকে এই দিকে এবং এই দিকে একই ক্রমে ও মানে যদি ক্রিয়াশীল থাকে, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে এই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। তার মানে এটি হলো লব্ধি নির্দেশ করবে। এটি হলো ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র। আমি আরেকবার বলি, তোমরা একটু খেয়াল করো। সামান্তরিকের যে কোনো একটি কৌণিক বিন্দুতে সমজাতীয় দুটি ভেক্টর একই সময়ে দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে ও মানে ক্রিয়াশীল থাকলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি এই দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, মানে তোমাদের ক্লাসে ছিলাম, আমি কখনো এই সূত্রটা মুখস্থ করতে পারতাম না, আমার মনে থাকতো না। আমি দেখে দেখে মনে রাখতাম যে সামান্তরিকের কোনো একটা কৌণিক বিন্দুতে একই জাতীয় দুটি ভেক্টর একই সাথে দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে ও দিকে ক্রিয়াশীল থাকলে এই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। এখন লব্ধির মান মানে এই থেকে এই, এর দৈর্ঘ্যটা হলো লব্ধির মান এবং দিক হলো এই বরাবর। এখন আমরা প্রতিপাদন শিখব যে এই ফর্মুলা থেকে আমরা আর এর মানটা কিভাবে বের করব। কি রকম? ধরো আমরা একটা আমাদের দৈনন্দিন জীবনের এক্সাম্পল বলি। ধরো একজন ব্যক্তি নদীর এ বিন্দু থেকে বি বিন্দুতে সাঁতার কেটে যাবে। খেয়াল করো একটু, এ থেকে কোথায় যাবে? বি বিন্দুতে। কিভাবে? সাঁতার কেটে যাবে। এখন আমি ধরে নিলাম এইদিকে হলো স্রোতের বেগ আছে, মানে স্রোত এইদিকে যাচ্ছে, স্রোতের বেগ এইদিকে, আর ব্যক্তিটা যাচ্ছে এইদিকে, ব্যক্তির বেগ। এখন তুমি বলো তো, ওই ব্যক্তিটা যদি এই বিন্দু থেকে সোজা বি বিন্দুর দিকে যেতে চায়, সে কি সোজা বি বিন্দুতে যেতে পারবে? পারবে না। সে কি করবে? দেখো, স্রোত তাকে ধাক্কা দিয়ে একটু এই দিকে নিয়ে আসবে, ফলে সে এই কোণাকুনি চলে যাবে। তাহলে এই কোণাকুনিতে যে বেগে যাবে সেটাই হলো লব্ধি। দেখো আমাদের সামান্তরিকের সূত্রের সাথে মিলে যায়। এইদিকে একটা বেগ, এই যে এইদিকে স্রোতের বেগ, ব্যক্তি যাচ্ছে এইদিকে, কিন্তু স্রোত তাকে কোন দিকে নিয়ে যাবে? এইদিকে, ফলে সে কোণাকুনি চলে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা যদি এই সামান্তরিকের সূত্র বুঝি, তাহলে এরকম যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আমরা একদম সুন্দর করে বুঝে বুঝে করতে পারবো। এখন আমরা আমাদের প্রতিপাদনে চলে আসি যে আমরা আর এর মানটা কিভাবে বের করব। আমরা ধরে নিলাম যে একটা হলো পি ভেক্টর, খেয়াল করি কি কি ভেক্টর, একটা হলো পি ভেক্টর আর একটা হলো কিউ ভেক্টর। পি ভেক্টরের মান হলো পি এবং কিউ ভেক্টরের মান হলো কিউ। এখন আমি এ বি দ্বারা মান বুঝালাম, দিক কোন দিকে? দেখো এই দিকে। এরপরে এ ডি দ্বারা আমি মান বুঝালাম কোন ভেক্টরের? কিউ ভেক্টরের। দিক কোন দিকে? এই দিকে। এখন এভাবে যদি বুঝায়, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধির মান কোন বরাবর হবে? এই যে কর্ণ বরাবর, তাহলে এটি হলো লব্ধি বোঝাবে। তো আমি ধরলাম এই লব্ধির মানটা হলো আর। লব্ধির মান কত? আর। এবং পি আর কিউ এই দুইটা ভেক্টর পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়াশীল। একটু খেয়াল করো, এই কোণটা কত কোণে? আলফা কোণে ক্রিয়াশীল। মানে এরকম যে
নদীর বেগ এইদিকে, স্রোতের বেগ এইদিকে, ব্যক্তি যাচ্ছে এইদিকে, তাহলে এই দুইটা ভেক্টর দেখো, বেগ এই বেগ, তাদের মধ্যবর্তী কোণ কত, আলফা, এভাবে যাচ্ছে। এখন এখান থেকে আমরা এই আলফার মান, আর এর মান, এগুলো একটু ক্যালকুলেট করব। এখন এই আর এর মান নির্ণয় করতে হলে আমরা এই সামান্তরিকের সি বিন্দু হতে এই এ বি বাহুর উপর এ ই একটি লম্ব টেনে দিই। এখন বলো তো এই আর এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো তো, ত্রিভুজ এ ই সি হতে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এ ই সি হতে আমরা এটা লিখতে পারি না, যে ত্রিভুজ এ ই সি হতে দেখো এ সি স্কোয়ার ইকুয়ালস টু এ ই স্কোয়ার প্লাস ই সি স্কোয়ার। এটা কোন ফর্মুলা থেকে আমরা লিখলাম? পিথাগোরাসের উপপাদ্য থেকে। এখন এসিকে আমরা কি বলছি বলো তো? লব্ধি আর। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু দেখো এই সমান আমরা কি লিখতে পারি? এ বি প্লাস বিই। তো আমি লিখলাম এ বি প্লাস বিই হোল স্কোয়ার প্লাস ই সি, আমি জানি না ইসি কি, আমি রেখে দিলাম ইসি স্কোয়ার। এখন একটু খেয়াল করো, এটা যদি আলফা হয় এই কোণটা কত হবে? আলফা, কারণ কি? অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ, একই রূপ। এখন আমরা এই ত্রিভুজ সিবিই হতে দেখো তো, ত্রিভুজ সিবিই হতে এখান থেকে আমাদের টার্গেট হলো এই বিই এর মান বের করা আর হলো ই সি এর মান বের করা। কেন? কারণ আমাদের এ বি এর মানটা দেয়া আছে পি। আমি যদি এর মান আর এর মান বের করতে পারি তাহলে আমি আর এর মান বের করতে পারবো। তাহলে এখন আমরা আসি এইখান থেকে, দেখো কজ আলফা ইকুয়ালস টু, আমরা কি জানি? কজ আলফা ইকুয়াল টু কবরে ভূত অনেক। তাহলে ভূত মানে ভূমি, ভূমি কত? বিই, আমি লিখলাম বিই। অনেক, অনেক মানে কত? এই যে এটুক অতিভুজ। এখন দেখো তো এ ডি এর মান যদি কিউ হয় তাহলে এই বি সি এর মান কত হবে? কিউ হবে। খেয়াল করো, এর মান যদি 2 মিটার হয় এর মান কত হবে? 2 মিটার, সেম। তাহলে আমরা লিখতে পারি ডিভাইডেড বাই কিউ, বা বিই ইকুয়ালস টু কিউ কজ আলফা। তাহলে আমরা একটার মান পেয়ে গেলাম যে বিই ইকুয়ালস টু কিউ কজ আলফা। এখন একই ত্রিভুজ থেকে আমরা দেখো তো সাইন আলফা সমান কি পাই? সাইন আলফা ইকুয়ালস টু আবার সাইন আলফা, সাগরে লবণ আছে, লবণ, লবণ মানে কত? ই সি, আমি লিখলাম ই সি। অনেক, অনেক মানে কত? কিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, যে ই সি ইকুয়াল টু কিউ সাইন আলফা। এখন দেখো আমাদের তিনটা মানই হয়ে গেছে। এ পি মান কত? পি। বিই মান কত? কিউ কজ আলফা। আর ই সি মান কত? কিউ সাইন আলফা। এখন আমরা এই সমীকরণে এই মানগুলো বসিয়ে দিই। আমরা সমীকরণ দিলাম 1। এই 1 নং সমীকরণে আমরা এই তিনটি মান বসিয়ে দিই। তোমরা একটু বসাও আমার সাথে সাথে। আমরা লিখতে পারি কি, সুতরাং আর স্কোয়ার ইকুয়ালস টু এ বি, দ্যাট মিনস পি, প্লাস বিই, বি মানে কত দেখো তো? কিউ কজ আলফা, আমি লিখলাম কিউ কজ আলফা হোল স্কোয়ার, প্লাস ইসি, ইসি মানে কিউ সাইন আলফা। তাহলে আমি একবারে লিখে দিলাম কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। লিখতে পারি আমরা এটা। এখন একটু খেয়াল করো, বা আর স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আমি লিখলাম পি স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এটা আমরা লিখতে পারি সূত্রের ফর্মুলা। এখন আমরা যদি দেখো তো এখানে কিউ স্কোয়ার আছে, এখানে কিউ স্কোয়ার আছে, এটা কমন নিয়ে নিই। আমরা লিখতে পারি কি, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এখন কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু কত হয়? 1 হয়। আমরা জানি ত্রিকোণমিতিক সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার, আর এই পুরাটা হলো 1। আমাদের লব্ধির মান বের হয়ে গেল। এখন যদি বলে যে এই দিকে 10 নিউটন আর এইদিকে 5 নিউটন বল 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল,
এই বল দুইটার লব্ধি কত আমরা বের করতে পারবো। পি স্কোয়ার সমান আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। তাহলে কীরকম দেখো, একটা বস্তু আছে, এই বস্তুর উপর এই দিকে ক্রিয়াশীল হলো 10 নিউটন আর এই দিকে ক্রিয়াশীল হলো 5 নিউটন, মধ্যবর্তী কোণ কত 30 ডিগ্রি। এখন আমাদের বললো লব্ধি নির্ণয় করো, তাহলে লব্ধি কোণ বরাবর হবে, এই যে এদের কর্ণ বরাবর, এই বরাবর। তাহলে লব্ধির মান আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন আমরা একটু স্পেশাল কিছু কেজে আসি। দেখো তো এখান থেকে এই লব্ধির মানটা আর এর মানটা সবচেয়ে বেশি হবে কখন? দেখো তো এই আর এর মান বেশি হবে কখন? পি এবং কিউ অপরিবর্তিত রেখে, যখন এই কজ আলফার মানটা বেশি হবে, কারণ আমরা জানি কজ আলফার মানটা পরিবর্তন হয়। কীরকম? কজ আলফার আমরা লেখচিত্র জানি একটা, এই যে এরকম। কজের 0 ডিগ্রিতে মান হলো +1, 90 ডিগ্রিতে মান 0, 180 ডিগ্রিতে -1। 180 ডিগ্রিতে কত? -1। তার মানে কজের মানটা একটু এদিক সেদিক হলে, কম বেশি হলে এই মানটা কি হয়? পরিবর্তন হয়। তাই আমরা বলতে পারি যে যদি এদের মধ্যবর্তী কোণ আলফা এর মানের একটু এদিক সেদিক হয়, তখন তাদের লব্ধির মানও কী হবে? এদিক সেদিক হবে। এখন আমরা আসি যে লব্ধির তাহলে সর্বোচ্চ মানটা কখন হবে? একদম সর্বোচ্চ মান কখন হবে? যখন কজ আলফার মানটা সর্বোচ্চ হবে। এখন আমরা জানি কজ আলফার সর্বোচ্চ মানটা হলো 1 হতে পারে এবং সর্বনিম্ন মান হলো -1 হতে পারে। এখন আমরা বলি যে আর ইকুয়াল টু আর ম্যাক্সিমাম হবে, মানে আর বেশি হবে কখন? যখন কজ আলফা ইকুয়ালস টু ম্যাক্সিমাম, দ্যাট মিনস 1 হবে। তাহলে একটু খেয়াল করো তো, এই লব্ধির মান আর কখন সবচেয়ে বেশি হবে? যখন কজ আলফা ইকুয়ালস টু 1 হবে। এখন কজ আলফা ইকুয়ালস টু 1 কখন হবে? একজন বলো তো একটু। কজ আলফা ইকুয়ালস টু কজ 1 কত হয়? কজ 0 ডিগ্রিতে। আমরা লিখতে পারি কজ 0 ডিগ্রি বা আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুর উপর এই যে দুইটা বল 10 নিউটন আর 5 নিউটন কত কোণে ক্রিয়াশীল? এখানে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তখন তাদের লব্ধি আমরা নির্ণয় করলাম আর। এখন বলছি এই আর এর মানটা সবচেয়ে বেশি হবে কখন? যদি এই অন্তর্ভুক্ত কোণের মানটা 0 ডিগ্রি হয়। তাহলে একটা বস্তু আছে, আমরা যদি এদিক থেকে এই যে একটাই 5 নিউটন একটাই 10 নিউটন একই সাথে ক্রিয়া করি, তখন এই দুইটা বলের লব্ধি হবে সর্বোচ্চ। এখন আমরা এই সর্বোচ্চ লব্ধির মানটা একটু হিসাব করব যে সর্বোচ্চ লব্ধিটা আসলে আমাদের কত হবে। এখন এখানে একটু তাকাও তো তোমরা, যে লব্ধির মানটা সর্বোচ্চ হবে যখন কজ আলফা ইকুয়াল টু কত হবে? 1 হবে। তাহলে আমরা লিখলাম যে সুতরাং আর ম্যাক্সিমাম ইকুয়ালস টু, দেখো পি স্কোয়ার প্লাস 2p কিউ আর কজ আলফা সমান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আর স্কোয়ার আছে, তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? √, রুট করলাম, স্কোয়ার রুট কাটা, এখানে রুট হয়ে গেল। এখন এখানে দেখো তো একটু a প্লাস বি হোল স্কোয়ারের গন্ধ পাওয়া যায়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি? পি প্লাস কিউ হোল স্কোয়ার। স্কোয়ার আর রুট কি হয়? স্কোয়ার আর রুট কি হয়? কাটা যায়। তাহলে আমরা লিখতে পারি আর ম্যাক্স মানে ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়ালস টু পি প্লাস কিউ। তার মানে দুইটা বলের বা দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ তখন হবে যখন ওই দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল থাকবে এবং এই লব্ধির মান হবে ওই ভেক্টর দুইটার যোগফলের সমান। এখন দেখো তো, আমরা 9, 10-এ পড়ে আসছি যে একটা বস্তু আছে, এই দিক থেকে ক্রিয়াশীল হলো 10 নিউটন, এদিক থেকে ক্রিয়াশীল হলো 5 নিউটন। আমি যদি বলি এই বস্তুর উপর লব্ধি বল কত, তুমি কিন্তু অনায়াসে বলে দিচ্ছ স্যার 15 নিউটন। কত নিউটন? 15 নিউটন লব্ধি বল। কীভাবে পাইছি বলো তো? এরা একই দিকে ক্রিয়াশীল, দেখো একই দিকে ক্রিয়াশীল, তখন লব্ধি হলো এদের যোগফলের সমান, তাই আমরা যোগ করে দিছি। কিন্তু আমরা কেমনে পাইছি এটা কিন্তু জানি না, আমরা শুধু কি করছি? যোগ করা শিখছি 9, 10-এ। আচ্ছা, তাহলে আমরা দুইটা ভেক্টরের লব্ধি কখন যোগ করব? যখন লব্ধির মানটা সর্বোচ্চ, অর্থাৎ এরা একই দিকে ক্রিয়াশীল থাকবে। আমি আবার বলছি, কোন দিকে ক্রিয়াশীল? একই দিকে ক্রিয়াশীল থাকবে। এখন আমরা আসি এবার, তাহলে লব্ধির সর্বোচ্চ মান কত পেলাম? আমরা একটু রেখে দিই, আর ম্যাক্সিমাম ইকুয়ালস টু পি প্লাস কিউ। আর লব্ধির মান পাইছিলাম কি? আর ইকুয়ালস টু √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই দুইটা সূত্র আমরা এই পর্যন্ত পেলাম। এখন আমরা হিসাব করব লব্ধির
সর্বনিম্ন মান। লব্ধির কার মান? সর্বনিম্ন মান। এখন লব্ধির সর্বনিম্ন মান আমরা ধরলাম আর ইকুয়ালস টু আর মিনিমাম। আর ইকুয়ালস টু কত? আর মিনিমাম মানে সর্বনিম্ন। কখন হবে বলো তো? যখন আমরা সূত্র কি জানছিলাম? এই যে দেখো, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এখান থেকে লব্ধির মিনিমাম মান হবে মানে সর্বনিম্ন মান হবে যখন এই cos আলফা ইকুয়ালস টু সর্বনিম্ন হবে। এবং আমরা জানি cos আলফার সর্বনিম্ন মান হলো -1। এই যে দেখো তো, cos আলফার সর্বোচ্চ হলো +1 আর সর্বনিম্ন হলো -1। তাহলে আমরা বসাই যখন cos আলফা ইকুয়ালস টু -1 হবে। এখন cos আলফা ইকুয়াল টু -1 হলে বলো তো আমরা লিখতে পারি না cos আলফা ইকুয়াল টু cos কত ডিগ্রিতে মাইনাস? দেখো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, তার মানে দিলাম 180 ডিগ্রি। এখন বা আলফা ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি। তার মানে কোনো একটা বস্তুর উপর যদি দুটি বল ক্রিয়া করে তখন ওই দুটা বলের সর্বনিম্ন মান তখনই হবে যখন ওই বস্তুর উপর দুইটা বল দুই দিকে ক্রিয়া করে। এই যে এরকম একটা বস্তু আছে, একটা বল ক্রিয়া করলো এইদিকে F1, আরেকটা বল ক্রিয়া করলো এইদিকে F2, তখন এদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। এখন এই শর্তে তখন লব্ধির মান হবে সর্বনিম্ন। এখন লব্ধির মান যদি সর্বনিম্ন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রিতে হয় তাহলে আমরা একটু এই ভ্যালুটা একটু ক্যালকুলেট করি। আর মিনিমাম ইকুয়াল টু স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq আর cos আলফা সমান কত হয়ে যাবে? -1। তাহলে এখান থেকে বলো তো এটা লেখা যায় না? পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার বা আর মিনিমাম রুট করে দিলাম, রুট করে দিলে রুট। এখন একটু খেয়াল করো, এটাই a মাইনাস বি হোল স্কোয়ারের গন্ধ পাওয়া যায়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে একটা ঝামেলার বিষয় আছে, আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু পাই কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার আমি লিখলাম b মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস a স্কোয়ার। দেখো তো এই দুইটা সংখ্যাতাত্ত্বিকভাবে কি সমান? শুধু a স্কোয়ারটা পরে গেছে, এখানে বি স্কোয়ারটা আগে আসছে, তাহলে এই দুইটার মানের তো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা কি লিখবো? a মাইনাস বি হোল স্কোয়ার না b মাইনাস a হোল স্কোয়ার? দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি দুইভাবে, একটা হলো p মাইনাস কিউ হোল স্কোয়ার, আবার লিখতে পারি কিউ মাইনাস পি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখবো কোনটা? এরকম ক্ষেত্রে আমরা লিখবো p একটু ঢেউয়ের মতো, একে বলে টেলডা। আমি আবার বলছি, একে কি বলে? টেলডা। p টেলডা কিউ। এর দ্বারা বোঝাই হলো যেইটা বড় সেটা থেকে বিয়োগ। p টেলডা কিউ মানে হলো, একটু খেয়াল করো, আমি লিখলাম p টেলডা কিউ, এটা দ্বারা বোঝাই হলো p মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি, যে কোনো একটাই হবে, যেটা বড় সেটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা রুট আর স্কোয়ার কি যায়? কাটা যায়। তাহলে আমরা লিখতে পারি আর মিনিমাম ইকুয়ালস টু পি টেলডা কিউ। এখন পি যদি বড় হয় তাহলে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ। কোন শর্তে? যখন পি ইজ গ্রেটার দেন কিউ। তাহলে এখন একটু খেয়াল করো তো তোমরা, যে দুটি ভেক্টরের সর্বনিম্ন মান হলো ওই দুইটা ভেক্টরের মানের বিয়োগফলের সমান। আমি আবার বলছি, মানের বিয়োগফলের সমান। এই যে আমরা এখন এখানে আসি, আমি যদি তোমারে বলি যে এই ক্ষেত্রে লব্ধি বল কত, তখন তুমি আমারে অনায়াসে উত্তর দিয়ে দিবা, স্যার এফ ইকুয়ালস টু হলো F1 মাইনাস F2। কোনটা? যেখানে F1 বড়। যদি F2 বড় হইতো তাহলে তুমি বলতা F ইকুয়ালস টু F2 মাইনাস F1। এটা কই থেকে পাইছি আমরা? এই যে এখান থেকে। কিন্তু আমরা আগে জানতাম না, সরাসরি প্রয়োগ করতাম। তাহলে দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বনিম্ন তখনই হবে যখন ওই বস্তুর উপর দুইটা ভেক্টর পরস্পরের বিপরীতে ক্রিয়াশীল এবং ওই লব্ধির মান হবে ওই দুইটা ভেক্টরের মানের বিয়োগফলের সমান। এখন তাহলে আমরা দেখো কয়টা জিনিস পেলাম এ পর্যন্ত? তিনটা। একটা হলো লব্ধি, একটা হলো আর ম্যাক্সিমাম, আর একটা হলো আর মিনিমাম। আমি এখানে একটু লিখলাম আর, এরপরে পাইছি আর ম্যাক্সিমাম কত? পি প্লাস কিউ। এরপরে পেলাম আর মিনিমাম ইকুয়ালস টু পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি, যে কোনো একটাই হবে। এটা হলো সর্বনিম্ন মান লব্ধির। এখন আমরা চলে আসি লব্ধির দিক। একটু খেয়াল করো, টপিক কি? লব্ধির দিক, মানে লব্ধিটা কোন দিকে ক্রিয়াশীল।
তো আমি বললাম এখানে দেখো তো এই লব্ধিটা পি এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল। এখন তোমার যদি মন খারাপ হয় তুমি এই কিউ এর সাথে ধরতে পারো যে স্যার আমি এটা ধরবো না, কিউ এর সাথে থিটা ধরবো, কোনো সমস্যা নেই। তো আমি ধরলাম যে এই লব্ধিটা আরটা এই পি এর সাথে কত কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। এখন আমাদের টার্গেট হলো এই থিটার মানটা বের করা। মানে তোমার বললো এই লব্ধিটা মানে লব্ধি বেগটা বা লব্ধি বলটা আনুভূমিকের সাথে বা পি এর সাথে কত কোণে ক্রিয়াশীল, তাহলে আমাদের থিটা বের করতে হবে। এখন আমরা থিটা বের করি। দেখো তো এই থিটা বের করার জন্য আমাদের দেখো এই মানটা দেয়া আছে পি আর বিই এর মান আমরা জানি কিউ কজ আলফা, আমরা একটু আগেই বের করছিলাম বিই, দ্যাট মিনস হলো কিউ কজ আলফা। আর ইসি এটার মান আমরা জানি কিউ সাইন আলফা, এর মান হলো কিউ সাইন আলফা, আমরা একটু আগে বের করছি। তাহলে এখন বলো তো আমরা লম্ব জানি, ভূমি জানি, তাহলে আমরা কি এই থিতার মানটা বের করতে পারবো না? তাহলে আমরা লিখিত ত্রিভুজ এ ই সি হতে কি লেখা যায়, ট্যান থিটা। লম্ব কত, ই সি, ভূমি কত, এ বি প্লাস বিই, এটা হলো ভূমি, যে এ বি প্লাস বিই। এখন আমি মান বসাই, বা ট্যান থিটা ইকুয়ালস টু ইসি কত, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই এ বি পি প্লাস বিই কিউ কজ আলফা। তাহলে এখান থেকে আমরা যদি থিটার মান বের করি তাহলে আমরা কি লিখতে পারি, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটি হলো লব্ধির দিক, মানে লব্ধিটা এই পি এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল। এখন আমাদের যদি এই পি কিউ আর আলফা দেয়া থাকে, দেখো পি কিউ আর আলফা দেয়া থাকে, আমরা কি এই থিটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমি তোমাদের এখন একটা কোশ্চেন দিব, এই কোশ্চেনটা তোমরা সলিউশন করে আমাদের কমেন্ট বক্সে জানাবা। কোশ্চেনটা কি আমি বললাম, একটু উঠায় রাখি কোশ্চেনটা, সবাই কোশ্চেন উঠাই। 10 নিউটন 5 নিউটন 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। কোশ্চেনটা হলো প্রথম কোশ্চেন ক নাম্বার, লব্ধি নির্ণয় করো। ক নাম্বার কোশ্চেন লব্ধি নির্ণয় করো। খ নাম্বার কোশ্চেন হলো লব্ধির দিক নির্ণয় করো। লব্ধির দিক নির্ণয় করো। এই দুইটা কোশ্চেন আমাকে করে তোমরা কমেন্ট বক্সে আনসার জানাবা। আমি সবার কমেন্ট দেখে অবশ্যই রিপ্লাই দিব। ওকে, এখন আমরা একটু খেয়াল করি, যদি এই থিটাটা এর সাথে হয়তো কিউ এর সাথে, দেখো তো আমি ধরলাম এটা হলো কিউ এর সাথে কোণ উৎপন্ন করছে। কার সাথে? কিউ এর সাথে। আচ্ছা, আমরা আগেরটা আবার একটু লিখিত। আগে পাইছিলাম কি, ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা কখন? যখন থিটাটা হলো পি এর সাথে। এখন আমরা কিউ এর সাথে নিলাম যে ট্যান থিটা। একটু খেয়াল করো, পি এর সাথে উৎপন্ন করছে তখন কি ছিল, যে পি, তখন আমরা এখানে লিখে দিব শুধু কিউ, আর বাকিটা এই কিউ এর জায়গায় পি বসাই দিব। তাহলে পি সাইন আলফা ডিভাইডেড বাই পি কজ আলফা। তাহলে একটু মাথায় রাখতে হবে এটা, যে যার সাথে লব্ধিটা কোণ উৎপন্ন করবে সেই মানটা এখানে আলাদা বসাবো। দেখো কিউ এর সাথে উৎপন্ন করছে কিউটা আলাদা, পি এর সাথে উৎপন্ন করছে পি আলাদা, আর বাকিটা হলো উপরে কিউ সাইন আলফা, নিচে হলো কিউ কজ আলফা। এটা এভাবে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে এখান থেকে শিক্ষার্থীরা আমরা কি কি কোশ্চেন পেলাম, এই দুইটা ইকুয়েশন, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। এরপর আমরা পাইছি আর ম্যাক্সিমাম ইকুয়াল টু পি প্লাস কিউ। এরপরে পাইছি আর মিনিমাম ইকুয়াল টু পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি। তাহলে এই 4-5টা সমীকরণ আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন এখান থেকে পরীক্ষায় যদি আসে যে দুইটা ভেক্টর মান একই, আমি ধরলাম এটা হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর, কিন্তু মান একই। মান কি? একই। এরা পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়াশীল। পরস্পরের সাথে কত কোণে ক্রিয়াশীল? আলফা কোণে ক্রিয়াশীল। এখন বলছে এই ক্ষেত্রে দেখাও যে লব্ধির দিক বা লব্ধি এই কোণকে সমদ্বিখণ্ডিত করে। শর্তটা কি? লব্ধি, আমি কোশ্চেন লিখলাম, লব্ধি কোণটিকে সমদ্বিখণ্ডিত করে। কোণটিকে
সমদ্বিখণ্ডিত করে। এটা তোমার কাছে জানতে চাইছে বা তোমার প্রমাণ করে দেখাইতে হবে যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তারা যদি আলফা কোণে ক্রিয়াশীল থাকে তাহলে এই ভেক্টরের লব্ধিটা এই কোণটাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। আমরা একটু দেখি। দেখো, আমরা ধরলাম এই ভেক্টরের লব্ধি হলো আর, লব্ধি কত? আর, এবং এই আরটা এই পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। পি এর সাথে কত কোণ উৎপন্ন করে? থিটা কোণ উৎপন্ন করে। এখন আমাদের কি বের করতে হবে? এই থিটার মান বের করতে হবে, এবং থিটা বের করতে হবে না, এই থিটার মানটা প্রমাণ করতে হবে α/2। এখন আমরা কি বের করব? থিটা বের করব। থিটা বের করার জন্য আমরা জানি কি, এই যে দেখো, থিটা বের করার জন্য আমরা কি জানি সূত্র? যে tan থিটা ইকুয়াল টু লম্ব, লম্ব কত? কিউ সাইন আলফা, আমরা সূত্র জানি, ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন আমরা একটু মান বসাই দিই। দেখো, এই সূত্রে আসি, tan থিটা ইকুয়াল টু কিউ, কিউ কত? যার সাথে উৎপন্ন করছে সে হলো পি, তার মানে বসালাম পি, আর তার মানে আর বাকিটা হলো কিউ, কিউ কত? পি কজ আলফা, আর এটা হলো পি সাইন আলফা, কারণ মান তো সমান। এখন আমরা লিখলাম এখানে, দেখো উপরে পি সাইন আলফা, এখানে পি কমন যায়, তার মানে লিখলাম 1 প্লাস কজ আলফা। পি পি কাটা যায়, থাকে কত? সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কজ আলফা। এখন এখানে খেয়াল করো তো, আমরা এটাকে কি লিখতে পারি? যে বা tan থিটা ইকুয়ালস টু সাইন আলফা। আমরা এই সাইন আলফাকে কি এইভাবে লিখতে পারি না? দেখো তো, সাইন আলফা ইকুয়ালস টু সাইন 2 গুণ α/2, 2 কাটা থাকে কত? আলফা। তাহলে দেখো, 2 কাটা থাকে কত? আলফা, মানে সাইন আলফা, সাইন আলফা। তাহলে আমরা লিখলাম যে উপরে এই সাইন আলফা সমান সাইন 2 ইন্টু α/2। একইভাবে নিচে লিখলাম 1 প্লাস কজ 2 ইন্টু α/2। এখন এটা লেখার উদ্দেশ্য কি? আমরা একটা সূত্র জানি যে সাইন 2 থিটা, তোমরা অলরেডি মনে হয় জানো এটা, সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, ত্রিকোণমিতিক সূত্র। আরেকটা সূত্র জানি, 1 প্লাস কজ 2 থিটা ইকুয়ালস টু হলো 2 কজ স্কোয়ার থিটা। দেখো, দুটো সূত্র, সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, আর 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল টু হলো 2 কজ স্কোয়ার থিটা। এখন আমরা এখানে একটু মান বসাই দিত। দেখো, সাইন 2 থিটা তার মানে কি হবে? 2 সাইন থিটা, থিটা মানে কত? α/2 ইন্টু কজ α/2 ডিভাইডেড বাই 2 কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা, থিটা কত? α/2। এখন দেখো 2 কাটা যায় এবং একটা কজ কাটা যায়, তাহলে থাকে কত? উপরে থাকে সাইন α/2 আর নিচে থাকে কজ α/2। এখন সাইন α/2 ডিভাইডেড বাই কজ α/2 ইকুয়াল টু কি লিখতে পারি? tan α/2। তাহলে tan কাটা যায়, তার মানে লিখতে পারি থিটা ইকুয়ালস টু α/2। দেখো, তাহলে সমমানের দুইটা ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়াশীল থাকে তাহলে তাদের লব্ধি ওই দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ আছে তাকে সমদ্বিখণ্ডিত করে। এটা একদম মাথায় সেট করে রেখে দিতে হবে। আমরা যখন অঙ্ক করব তখন এটা দিয়ে আর করে দেখব না, আমরা সরাসরি বলে দিব যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, আবার বলছি দুইটা ভেক্টরের কি হয়? মান যদি সমান হয়, তাহলে ওই দুইটা ভেক্টরের লব্ধিটা এদের অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করবে। কথা কি বুঝতে পারছি? তাহলে এখান থেকে আমাদের এটুকু একটু মাথায় রাখতে হবে। এরপরে এই সামান্তরিকের সূত্র থেকে আর কি আসতে পারে একটু খেয়াল করো। আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে প্রচুর পরিমাণ। কীরকম? ধরো এখানে বলল একটা নদী আছে, নদীর এ বি, এটা হলো প্রস্থ, এ বিটা কি? নদীর প্রস্থ। এখন একজন ব্যক্তি এই সোজা বরাবর যাচ্ছে, কত বেগে? আমি ধরলাম ইউ বেগে যাচ্ছে, আর এই দিকে স্রোতের বেগ আছে ভি পরিমাণ। স্রোতের বেগ কত? ভি পরিমাণ। এখন তোমারে বলছে, ক নাম্বার কোশ্চেন বলতে পারে যে ব্যক্তিটির লব্ধি নির্ণয় করো। কোশ্চেন কি আসতে পারে? ব্যক্তিটির লব্ধি নির্ণয় করো, খ নাম্বার কোশ্চেন বলতে পারে। তাহলে লব্ধি নির্ণয় করলে আমরা দেখো এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। বলে আমরা লব্ধি নির্ণয় করে নিব। লব্ধি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার
প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি। তাহলে আমাদের লব্ধি বের হয়ে গেল। এখন বললো লব্ধির দিক নির্ণয় করো, লব্ধির দিক নির্ণয় করো। ঠিক আছে, এটুক বললো। এরপরে বললো যে পরের কোশ্চেন আসতে পারে, ব্যক্তিটি কিভাবে যাত্রা শুরু করলে, কিভাবে যাত্রা শুরু করলে ঠিক বি বিন্দুতে পৌঁছাতে পারবে, ঠিক বি বিন্দুতে পৌঁছাতে পারবে, তোমার কাছে জানতে চাইছি। আজকে আমরা এই 3টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে আরও অনেক কোশ্চেন আছে, ডিপ কোশ্চেন। আমরা ওই ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন আলোচনা করব তখন এগুলো নিয়ে বলবো। এখন আমরা একটু শুধু বলি, এই দুইটা আমরা পারবো। 3 নম্বরটা বলছে কিভাবে যাত্রা শুরু করলে ঠিক বি বিন্দুতে পৌঁছাবে। এখন ঠিক যদি বি বিন্দুতে পৌঁছাইতে হয়, দেখো সে যদি এই বরাবর যাত্রা শুরু করে, আমি বললাম যে ব্যক্তিটা এবার বললো যে আমি যেহেতু এই বরাবর দিলে এইদিকে চলে আসি, তাহলে আমি এই বরাবর যাত্রা শুরু করি। এখন বলো তো সে করছে এইদিকে, সে কি বি বিন্দুতে কখনো পৌঁছাবে? পৌঁছাবে না। কারণ কি, স্রোতটাকে আরও এইদিকে নিয়ে আসবে, ফলে সে এইদিকে চলে যাবে। তাহলে এখন উত্তরণের উপায় কি? আমি বি বিন্দুতে পৌঁছাবো। তাহলে সে বললো যে তাহলে এইদিকে একটু রওনা দিয়ে দেখি। দেখো এবার একটু যাবে যাবে মনে হয়, কারণ কি সে এইদিকে যাচ্ছে কিন্তু স্রোতটা তাকে এইদিকে ধাক্কা দিচ্ছে, ফলে সে ধীরে ধীরে সে যাবে এইদিকে, কিন্তু এই স্রোতটা তাকে পিটায়া আস্তে আস্তে বি বিন্দুতে নিয়ে আসবে। তার মানে এই দুইটা বলের, দেখো এই দুইটা বেগের, এইদিকে একটা বেগ, এইদিকে একটা বেগ, এই দুইটা বেগের লব্ধিটা এই বরাবর যাইতে হবে, তাহলে সে ঠিক বি বিন্দুতে পৌঁছাবে। আমি আবার বলছি, দেখো ব্যক্তিটা যখন এই দিকে রওনা দিল, তখন সে টার্গেট কি, ঠিক বি বিন্দুতে পৌঁছানো। তাহলে বি বিন্দুতে পৌঁছাইতে হলে দেখো এই যে এখানে দেখো সে রওনা দিল, এই যে পি একজন স্রোতের বেগ পি বরাবর, সে রওনা দিল কিউ বরাবর, এই যে কিউ বরাবর রওনা দিল। এখন তাদের লব্ধি কোন বরাবর, এই যে ঠিক এই বিন্দুতে মাঝে নিয়ে আসে, তাহলে লব্ধিটা তার ওই বিন্দুতে গন্তব্যে নিয়ে যায়। তা আমি ধরলাম এইটা হলো লব্ধি, মানে ওই যে ওখানে সামান্তরিকের কর্ণের সি বিন্দু, সামান্তরিকের কর্ণের কি সি বিন্দু। তাহলে আমরা এই বিন্দু যদি পৌঁছাইতে হয় তাহলে লব্ধি হবে এই বরাবর, এবং এই লব্ধিটা আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা কোন শর্তে, যখন ব্যক্তিটি ঠিক বি বিন্দুতে পৌঁছাতে চাইবে। এবং আমরা ধরে নিলাম সে আলফা কোণে রওনা দিল, কত কোণে, আলফা কোণে। এখন এখান থেকে আমরা কিভাবে কোশ্চেন করতে পারি, দেখো tan থিটা ইকুয়ালস টু tan থিটা, মানে এই যে থিটা, থিটা কত 90 ডিগ্রি ইকুয়ালস টু tan থিটার সমান আমরা জানি কি কিউ সাইন আলফা, বা আমরা বলতে পারি নিচে কত পি, পি কোণটা পি কোণটা যার সাথে কোণ উৎপন্ন করবে, কোণ উৎপন্ন করছে কার সাথে, লব্ধি এর সাথে। দেখো এই লব্ধি কোণ উৎপন্ন করছে কার সাথে, এর সাথে, তার মানে এটা হলো ভি। তাহলে আর বাকি থাকলো কি ইউ কজ আলফা, আর উপর হয়ে যাবে ইউ সাইন আলফা। তাহলে আমরা tan 90 ডিগ্রি ইকুয়াল টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই বি প্লাস ইউ কজ আলফা। এখন এখানে সব কটার মান দেয়া থাকবে, আমরা কি বের করব, আলফার মানটা বের করে নিব। মাথায় রাখতে হবে tan 90 ডিগ্রি মানে হলো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে কত 1/0, মাথায় রাখতে হবে। tan 90 ডিগ্রির মান বসাবো কত, 1/0 ইকুয়ালস টু এত। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখাই দাও। তাহলে আমি একটু লিখলাম এটাকে সুন্দর করে, tan 90 ডিগ্রি ইকুয়াল টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই বি প্লাস ইউ কজ আলফা। এখন এখান থেকে এই 90 ডিগ্রি কি লেখা যায়, 1/0 ইকুয়ালস টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই বি প্লাস ইউ কজ আলফা। এখন আমরা গুণ করলে কত হয়, বি প্লাস ইউ কজ আলফা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ইউ কজ আলফা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, মাইনাস ভি। তাহলে বা কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ, কজ আলফা ইকুয়ালস টু কত, মাইনাস ভি বাই ইউ। এখানে আলফাটা কি, তাদের মধ্যবর্তী কোণ। এখন আমাদের যদি বলা থাকে যে এই দিকে স্রোতের বেগ হলো 3 মিটার পার সেকেন্ড, আর ব্যক্তির বেগ এই যে দেখো এইভাবে ছিল, স্রোত এইদিকে আর ব্যক্তির বেগ যদি এইদিকে হয় 10 মিটার পার সেকেন্ড, তখন এই লব্ধিটা কোন দিকে যাবে, এই দেখো লম্ব বরাবর। এখন আমরা বের করলাম যে ভি কত 3, ইউ কত 10, দ্যাট মিনস মাইনাস 0.3 করলে কত হয়, আলফা ইকুয়ালস টু
কজ ইনভার্স ব্র্যাকেট মাইনাস 0.3 107.45 107.45 ডিগ্রি। তার মানে এত কোণে ওই ব্যক্তিটা যদি যাত্রা শুরু করে তাহলে ঠিক অপর পারে সে পৌঁছাবে। আমাদের এই ভেক্টরের যোগ সংক্রান্ত পড়াশোনা আজকের মতো আমরা এখানেই শেষ করব। আশা করি তোমরা সবাই ভালো করে ভিডিওটি দেখবে। যদি এরপরেও কোথাও কোনো সমস্যা হয়, আমাদের একটা ফেসবুক পেজ আছে, নাম হলো ফিজিক্স স্কুল, PHYSICSSCHOON। এই ফিজিক্স স্কুলের লাইক দিয়ে রাখবে এবং তোমার কোশ্চেন যেই কোশ্চেনে সমস্যা হবে ওখানে আমাদের কোনো একটা জায়গায় কমেন্ট করে জানাবে, অথবা আমাদেরকে টেক্সট করতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করে দিতে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিবে, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।